হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অসহযোগী। আজকের ভিডিও যারা প্রথম দেখছো তাদের বলে রাখি, এই গল্পের ওপর এক্সপ্লানেশন ভিডিও এবং প্রশ্নোত্তরের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নেবে। আমার আজকের ভিডিওটা তোমাদের শুধুমাত্র রিভিশনের প্রয়োজনেই করা। তোমরা মাঝে মাঝে যদি এই ভিডিওটা দেখো তাহলে 2024-এ এই গদ্যটা তোমরা একেবারে যাতে ছেড়ে না আসো তার জন্য অনেকটা সুবিধা হবে। কারণ 2023-তে এই অসহযোগী গল্প থেকে প্রশ্ন এসে গেছে, 24-এ গল্পটা খুব ইম্পর্টেন্ট না হলেও গল্পটা যাতে তোমরা ছেড়ে না আসো তার জন্যই আমার আজকের প্রচেষ্টা। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে প্রত্যেকটা পয়েন্টসের দিকে তোমাদের নজর থাকবে। প্রথমেই বলি, অসহযোগী গল্পের যে নামকরণ, সেই শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা না করা। এবার বলবো গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, যার প্রধান মানে বিখ্যাত উপন্যাসের একটা হচ্ছে পদ্মা নদীর মাঝি এবং একটা বিখ্যাত ছোট গল্প হারানের নাচ জামাই। আমাদের আজকের অসহযোগী গল্পটি তার বিখ্যাত লাজুকলতা নামক গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আসবো আমরা সরাসরি গল্পের প্রধান দুই চরিত্র রমেন এবং তার বাবা ধনেশগঞ্জের মস্ত আড়তদার হর্ষনাথ। এছাড়া আছে গুরুত্বপূর্ণ চরিত্র সূর্যপদ, যে হর্ষনাথের পিস্তুত ভগ্নিপতি। আছে অনাথবাবু, কিন্তু অনাথবাবুকে প্রত্যক্ষভাবে আমরা কখনো পাইনি, কিন্তু অনাথবাবু যে কত গুরুত্বপূর্ণ একজন মানুষ তা আমরা গল্প পড়ে বুঝতে পেরেছি। আছে রমেনের মা, আছে নিতাই কাকা, যে কর্মচারী একজন, রমেনের বাবা হর্ষনাথের আড়তের। এই হচ্ছে আমাদের চরিত্র। এই গল্পের মূল বিষয় কি? রমেন অত্যন্ত দুরন্ত ও ডানপিটে ছিল। সে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যেত, পড়াশুনো ঠিকমতো করতো না, রোদে রোদে ঘুরে বেড়াতো, জামা কাপড়ের দিকে তার নজর ছিল না, চুল আঁচড়াতো না। বাইরে থেকে প্রচুর অভিযোগ শুনতে হতো তার সম্পর্কে তার বাবা হর্ষনাথকে। এহেন রমেন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে দিল। হর্ষনাথ বুঝতে পারল তার অসাধু ব্যবসায়ের অন্তরায় হয়ে দাঁড়াবে এই ম্যাজিস্ট্রেট মিস্টার বসু। ঠিক সেই কারণে সেই ম্যাজিস্ট্রেট মিস্টার বসুকে খুশি করবার জন্য তার বাড়িতে হর্ষনাথ পৌঁছে গেল অসংখ্য উপঢৌকন নিয়ে। প্রচুর অর্থের বিনিময়ে সেই উপঢৌকন তার বাড়িতে পৌঁছে দেওয়ার পর সে তার পুত্র রমেনকে নিয়ে সোজা চলে গেল কলকাতায় সূর্যপদর বাড়িতে। সূর্যপদ জিম্মায় রেখে এলো পুত্রকে। সূর্যপদ কয়েকটা প্রস্তাব দিল তাকে। প্রথম প্রস্তাব, রমেন এই যে তার কাছে থাকবে, 1 বছরের মধ্যে রমেন তার বাড়িতে ফিরতে পারবে না, অর্থাৎ ধনেশগঞ্জের বাড়িতে ফিরতে পারবে না। আর হর্ষনাথ তাকে মানুষ করার জন্য যে মাসোহারা মানে যে খরচ দেবে সেটা ডাইরেক্ট মানে সরাসরি রমেনের হাতে দেওয়া যাবে না, সূর্যপদের কাছে মানি অর্ডার করেই সে দিত, কিন্তু রমেনের হাতেও কোনো এক্সট্রা পয়সা বা টাকা কড়ি দেওয়া যাবে না, এই শর্ত ছিল সূর্যপদর। 1 বছর পর পুজোর ছুটিতে রমেন যখন ফিরে এলো তখন হর্ষনাথ তাকে দেখে প্রথমে খুব আশ্বস্ত হয়েছিল, আনন্দ পেয়েছিল, কারণ তার জামা কাপড় প্রচণ্ডভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা দামি জামা কাপড় না হলেও তার মধ্যে একটা ভদ্রতা ছিল। তার চুল পরিপাটি করে আঁচড়ানো। এছাড়া রমেন আজকাল আর হুটহাট বাড়ি থেকে যখন তখন ধর্মের নামে বেরিয়ে যায় না, বাড়ি থেকে বেরোয় কিন্তু নির্দিষ্ট সময় আবার ফিরে আসে। মুখে একটা মিষ্টি হাসি সবসময় থাকে। আগের মতো ওরকম চড়া মেজাজও তার আর নেই। সে একেবারে শান্ত মিষ্টি স্বভাবের একটা ছেলে হয়ে গেছে। রমেনের এই যে আচরণ তাতে হর্ষনাথ অত্যন্ত খুশি। কিন্তু কিছুদিনের মধ্যে হর্ষনাথ বুঝতে পারল রমেনের একটা বিশাল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে সূর্যপদ। কি পরিবর্তন? রমেন মনুষ্যত্ব নিয়ে ফিরে এসেছে, যে মনুষ্যত্ব চায়নি হর্ষনাথ। কারণ হর্ষনাথ ছিল তৎকালীন সময়ে, মানে যে সময়ে গল্পটা লেখা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, যুদ্ধের বাজারে যে একটা চারিদিকে যে দারিদ্র্যের একটা ছাপ, সেই সময়ে একজন অসাধু কালোবাজারি করা ব্যবসাদার ছিল হর্ষনাথ। সে দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার কথা তো কখনো ভাবেইনি, বরং তাদের বঞ্চনা করে, তাদের শোষণ করে সেই সমস্ত চাল ডাল গুদামজাত করে রেখে প্রচণ্ড চড়া দামে সেগুলো বিক্রি করত। ফলে সাধারণ মানুষ না খেতে পেয়ে মরছিল। রমেন সেই কাজের অন্তরায় হয়ে দাঁড়ালো। সে বাবাকে বলল 1 টাকা লাভ রেখে সেই সমস্ত জিনিসপত্র যেন সে বিক্রি করে দেয় দরিদ্র মানুষের মধ্যে। কিন্তু হর্ষনাথ দেখলো যে প্রচুর মূলধন যে সে লাভ করে, সেখানে 1 টাকা লাভ রাখলে সে তো তার ব্যবসা উঠে যাবে। সে যে মানসিকতা নিয়ে যে ব্যবসা করে, যে অসাধু ব্যবসা তার, সেটা সে চালাতে পারবে না। তাই রমেনের কথায় সে রাজি হলো না। রমেন যখন কাঙালিদের ভোজন করাতে ব্যস্ত, সেখানেও বাদ সাধলো হর্ষনাথ। সে রমেনকে বুঝিয়ে দিল যে তার এই উপার্জনের টাকা এইভাবে
খরচ করা তার চলবে না। কিন্তু হর্ষনাথ দেখতে পায়নি বা বুঝতে পারেনি যে রমেনের মধ্যে কি ভীষণ শক্তি নিয়ে সে ফিরে এসেছে। তাই হর্ষনাথ যতই চেষ্টা করুক শেষ রক্ষা করতে পারেনি। রমেন কি করলো, তার বাবাকে বোঝাতে যখন অক্ষম হলো তখন তার তীক্ষ্ণ প্রত্যুৎপন্নমতিত্বের সাহায্যে সে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ালো। আর সেই সাধারণ মানুষের পাশে যাওয়ার জন্য তাকে সাহায্য করলো অনাথবাবু। অনাথবাবুকে আমরা গল্পে শুধু নামে চিনি। এই অনাথবাবু আমরা বুঝতে পারি এমনই একটা মানুষ যে সে সাধারণ মানুষের সাধারণ দুঃখ কষ্টের জন্য লড়াই করেন সেই সব অসাধু ব্যবসাদারদের সাথে, এবং তিনি স্বদেশী আনার সময় মানে স্বদেশীর যুগে একজন বিশিষ্ট সমাজসেবী বা বিশিষ্ট ভারতপ্রেমী বা স্বদেশপ্রেমী মানুষ বলা যেতে পারে। আর রমেন তার সাহচর্যে মানে তাকে সঙ্গী হিসাবে পেয়ে আরও কয়েকটা বন্ধুবান্ধব, বেশ কিছু বন্ধুবান্ধবকে সঙ্গী করে তার এই কাজটা চালিয়ে যেতে লাগলো। একদিন যখন হর্ষনাথ অনুপস্থিত ছিল তার বাড়িতে, মানে সে অন্যত্র গিয়েছিল কর্মসূত্রে, তখন রমেন থানায় গিয়ে জানিয়ে এলো যে পরদিন তার বাবা চাল বিলি করবে। এমন প্রস্তাব শুনে থানা থেকে আর কিছু বলার নেই। আবার অন্যদিকে সে কী করলো, বাবার দুনলা বন্দুক নিয়ে সোজা হাজির হলো সেই মস্ত আড়তে। সেখানে কর্মচারীদের ভয় দেখিয়ে সমস্ত জিনিসপত্র সে বিলিয়ে দিল দরিদ্রদের মধ্যে। এবং তার আগে সে আরেকটা কাজও করেছিল, সে বিভিন্ন গ্রামে মানে তার নিজের গ্রামে এবং আশেপাশের গ্রামে ঢেড়া পিটিয়ে এসেছিল যে সে চাল বিলি করবে। ফলে সকাল হতে না হতে প্রচুর মানুষ মানে দরিদ্র মানুষ যারা খেতে পায় না, অসহায়, তারা আড়তের সামনে হাজির হয়েছিল। আর সে ভিড় সামলাতে কারা সাহায্য করলো? পুলিশ সাহায্য করলো, যাকে বুদ্ধি করে রমেন বলে এসেছিল যে সে চাল বিলি করবে, তার নামে নয় তার বাবার নামে সে বলে এসেছিল। ফলে কোথাও কোনো অসুবিধা হয়নি, নিশ্চিন্তে সারাদিন ধরে গুদাম খালি করে সে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছিল। হর্ষনাথ যখন ফিরে এসে সমস্ত কিছু জানলো, দেখলো, তখন সে হতভম্ব হয়ে গেল। সে আর কোনো ভাষা খুঁজে পেল না পুত্রকে বলবার। আসলে হর্ষনাথ প্রথম থেকেই পুত্রের মুখোমুখি সংঘর্ষে কিন্তু সেভাবে আসতে পারেনি, পুত্রকে কাবু করতে পারেনি, কারণ তার চোখে যে দৃষ্টি সে দেখেছিল সেটা সততার দৃষ্টি, প্রতিবাদী দৃষ্টি, যে দৃষ্টির পাশে মানে দৃষ্টির সম্মুখে সমস্ত অসাধু মানুষ একেবারে ভস্মীভূত হয়ে যায়। রমেনের মধ্যে সেই দৃষ্টি দেখতে পেয়েছিল কে না হর্ষনাথ। তাহলে আমরা কি দেখলাম? রমেন এবং হর্ষনাথের দুই বিপরীত চরিত্র আমরা এই গল্পে দেখতে পেয়েছি, এবং সেই কারণে আমরা বলতে পারি যে রমেনের সাধু কর্মের অসহযোগিতা করেছিল হর্ষনাথ, এবং হর্ষনাথের অসাধু কর্মের অসহযোগিতা করেছিল রমেন। সেদিক থেকে দেখতে গেলে আমাদের এই ছোট গল্পের নামকরণ একেবারে সার্থক নামকরণ, এবং এই নামকরণটা অবশ্যই একটা সাংকেতিক নামকরণ। তাহলে আমাদের আজকের এই ছোট গল্প তোমাদের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে আমার এক্সপ্লেনেশন ভিডিও দেখে, আমি এটা বিশ্বাসই করি। আর তোমরা যদি কোনো প্রশ্ন তোমাদের 2024-এর ওপর এসে যায়, আমার মনে হয় আর কোনো অসুবিধা তোমাদের এক্ষেত্রে হবে না। তাহলে চলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আপাতত আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব ভালো থেকো।